দেখুন, আমরা গর্ব করে বলতাম পৃথিবীর একমাত্র কবি, পৃথিবীর একমাত্র গীতিকার, একমাত্র জীবন্ত মানুষ পৃথিবীর ইতিহাসে, যার লেখা এই মানচিত্রের বুকে দুটো দেশের জাতীয় সঙ্গীত, অ্যাটলাসের বুকে দুটো দেশের জাতীয় সঙ্গীত একজন ব্যক্তির লেখা, এরকম একটি উদাহরণ রয়েছে। সেই মানুষটা আমাদের আত্মার আত্মীয়, সেই মানুষটা আমাদের মাটির মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা বাঙালিরা গর্ব করে বলতাম এটা। আজকে আমরা জানতাম না এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো গানের একটা গান ভারতের মাটিতে গাওয়া নিষিদ্ধ হয়ে গেছে। কারণ এইটা যেটা আসামে করা হয়েছে, এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। আসামে বাঙালি খেদাও যে আন্দোলন হয়েছিল, বরাক সুরমা উপত্যকা যে বাঙালির রক্তে ভেসে গেছিল, 19শে মে যে বাংলায় কথা বলার অপরাধে বাঙালিকে খুন করা হয়েছিল একসময় আসামে, সেই রাজনীতির যারা উত্তরাধিকারী তারাই এখন হেমন্ত বিশ্ব শর্মা এবং সাঙ্গপাঙ্গরা এখন আসামের সরকারে বসে আছে। তারা আজকে এনআরসি করে 19 লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছে। সেই তাদের হাতেই এখন রবীন্দ্রসঙ্গীত আসামে নিষিদ্ধ হচ্ছে। খালি তাই নয়, রবীন্দ্রনাথের গান গাইলে জেলে ঢোকানো হচ্ছে। এইটাই আমরা বাঙালি মানুষের কাছে আমরা বলছি, বিজেপি যে কত বড় একটা বাঙালি বিরোধী, বাঙালি বিদ্বেষী পার্টি। এখন আর কোনো ডাকঢাক গুড়গুড়ের ব্যাপার নেই। এতদিন ছিল যে কোনো পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গেছে তার উপর আক্রমণ হচ্ছিল, বলতে খারাপ লাগলেও অনেকে ভাবছিলেন যে ঠিক আছে, খুব গরিব মানুষ, খুব প্রান্তিক মানুষের সঙ্গে এটা হচ্ছে, এটা বোধহয় আমাদের সঙ্গে হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক নয়, এটা একেবারে একটা সাংস্কৃতিক আক্রমণ। সুতরাং এর থেকে কিন্তু কোনো বাঙালি বাঁচবে না যদি বিজেপিকে ভারতের মাটি থেকে এবং বাংলার মাটি থেকে একেবারে নিশ্চিহ্ন না করা হয়।